গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ? সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তোমাদের পল্লব স্যার আজ আবার উপস্থিত হয়েছে তোমাদের সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আইসিটি লেকচার ভিডিও নিয়ে। অলরেডি আইসিটিতে আমরা অনেকগুলো লেকচার ভিডিও আপলোড করেছি। চ্যাপ্টার 5-এরও অনেকগুলো লেকচার ভিডিও আপলোড হয়েছে। আজ চ্যাপ্টার 5-এর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সেই টপিকটার নাম হচ্ছে প্রোগ্রাম ডিজাইন মডেল। ঠিক আছে, তো শুরু করা যাক প্রোগ্রাম ডিজাইন মডেল নিয়ে। সবাই লেকচারটি ভালোভাবে দেখবে, যদি দরকার হয় 2-3 বার 4 বার যে কয়বার দেখতে হয় দেখবে, আর লেকচারের শেষে কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকে লেকচার ভিডিও। ওকে স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের টপিক ছিল প্রোগ্রাম ডিজাইন মডেল। তো প্রোগ্রাম ডিজাইন মডেল নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আমি একটু ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি কিংবা C++ কিংবা জাভা কিংবা পাইথন, প্রত্যেকটি প্রোগ্রামের আসলে নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তাদের কিছু নিজস্ব গঠনধারা থাকে, কিছু তাদের স্ট্রাকচার থাকে, এবং সেগুলোর উপর এক একটা প্রোগ্রামে এক এক ধরনের মডেল আসলে মডেলের উপর বেস করে তৈরি করা হয়। তো কোনো একটি প্রোগ্রাম নিয়ে যখন আমরা আসলে গভীরে যাব, যেমন আমি বলেছি শুরুতেই প্রথম লেকচার ভিডিওতে যে এই চ্যাপ্টারে মূলত আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো আমাদেরকে জানতে হবে যে সি প্রোগ্রাম আসলে কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। বা আমি বলেছি যে সি এর পরে আমরা যদি হায়ার স্টাডিজ নিয়ে কখনো পড়াশোনা করি তখন C++ আসবে বা জাভা আসবে, তখন সেই C++, জাভা এগুলো আবার কোন মডেলের উপর বেস করে তৈরি করা হয়। তো এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম ডিজাইন মডেল আসলে দেখা যায়। ঠিক আছে, তো সেরকমই কিছু প্রোগ্রাম ডিজাইন মডেলের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মডেল আজকে আমরা দেখব। তাহলে শুরু করা যাক আজকের লেকচার প্রোগ্রাম ডিজাইন মডেল। প্রোগ্রাম ডিজাইন মডেল। প্রোগ্রাম ডিজাইন মডেলে আমাদের ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামের গঠনশৈলীকে প্রোগ্রামের মডেল বলা হয়। সুন্দরভাবে প্রোগ্রাম লেখা ও সহজে বোঝার জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কয়েকটি মডেল ব্যবহৃত হয়। তন্মধ্যে কয়েকটি জনপ্রিয় মডেল নিম্নে আলোচনা করা হলো। প্রোগ্রাম ডিজাইন মডেলটা আসলে মেইনলি যেটা নির্ভর সেটা হচ্ছে যে প্রোগ্রামের যে গঠনশৈলী সেটাকেই বলা হচ্ছে কি প্রোগ্রামের মডেল। আর আসলে প্রোগ্রাম ডিজাইন মডেল বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রচুর পরিমাণ মডেলের উপর বেস করে তৈরি করা হয়। তার মধ্যে আমরা জাস্ট 4টা মডেল মূলত আলোচনা করব। আমাদের এইচএসসি লেভেলে আমরা মূলত 4টা প্রোগ্রাম ডিজাইন মডেল নিয়ে আলোচনা করব। এই 4টি প্রোগ্রাম ডিজাইন মডেলের একটি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, একটি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, একটি হলো ভিজুয়াল প্রোগ্রামিং, একটি হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রাম ডিজাইন মডেলের কয়টা মডেল নিয়ে আমরা আলোচনা করব? 4টি মডেল নিয়ে আমরা আলোচনা করব। একটি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, একটি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, একটি হলো ভিজুয়াল প্রোগ্রামিং, একটি হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। এখন এই 4টা মডেল তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্যের জন্য তারা খুবই বিখ্যাত। যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে যতগুলো মডেল আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে তার মধ্যে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের যে মডেলটা সেটাকে বলা হয় একদম বেস লেভেলের মডেল। অর্থাৎ বেসমেন্ট লেভেলের জন্য যে মডেলগুলো আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি মডেল হলো স্ট্রাকচার প্রোগ্রামিং। দেন ফাংশন কল করার উপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন কোনো মডেলকে তৈরি করা হয়, মাল্টিপল ফাংশনকে কল করা সেগুলোর উপর ভিত্তি করে যখন কোনো মডেল তৈরি করা হয় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দেন হচ্ছে আমরা এই যে গেম খেলি বা বিভিন্ন ধরনের ভিজুয়াল গ্রাফিক্স আমরা বলি যে এই গেমসটার গ্রাফিক্স খুব ভালো, এগুলো এই যে বলতে পারি সেটা হচ্ছে GUI ইন্টারফেসের কারণে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ পরিবেশের কারণে। এবং সেই পরিবেশটা নিয়ে মূলত যে মডেলটা আলোচনা হয় বা মডেলটি আসলে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। এরপরে হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং হচ্ছে আমরা যখন কোনো পার্টিকুলার অ্যাপসে বা পার্টিকুলার সফটওয়্যারে যখন কোনো ধরনের কাজ করে থাকি, যেমন মনে করো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি কোনো একটা অপশনে ক্লিক করি, সেই ক্লিক করার জন্য মাউসে যে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে এক ধরনের ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। তো এই প্রত্যেকটি মডেলেরই আমরা দেখব ভিতরে গভীরে যতটুকু যা সম্ভব এইচএসসি আমাদের এই লেভেলের জন্য। ঠিক আছে, তাহলে শুরু করা যাক স্ট্রাকচার প্রোগ্রামিং নিয়ে। তার আগে দুটো জিনিস একটু বলে রাখি। স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের
তিন টাইপের স্ট্রাকচার আমরা দেখব বা তিনটা গঠন আমরা দেখব। সেই তিনটা গঠন হচ্ছে বা তিনটা কাঠামো বলতে পারি। সেটা হচ্ছে যে একটা হলো সিকুয়েন্সিয়াল স্ট্রাকচার বা পর্যায়ক্রমিক কাঠামো বলা হয়, একটা হলো লুপ স্ট্রাকচার বা চক্রাবর্ত কাঠামো বলা হয়, আর একটা হলো ডিসিশনাল স্ট্রাকচার বা সিদ্ধান্তমূলক কাঠামো বলা হয়। ঠিক আছে, মানে শর্তমূলক আসলে। ঠিক আছে, তো আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা তিন ধরনের ফিচার বা বৈশিষ্ট্য দেখব। সেটাকে অনেক সময় ধারণা বা কনসেপ্টও বলা হয় বিভিন্ন বইতে। তো ধারণাই হোক কিংবা বৈশিষ্ট্যই হোক, এই তিনটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো এনক্যাপসুলেশন, একটা হচ্ছে ইনহেরিটেন্স, আর একটা হলো পলিমরফিজম। ঠিক আছে, তাহলে একটি হলো ইনক্যাপসুলেশন, একটা হলো ইনহেরিটেন্স, আর একটা হচ্ছে পলিমরফিজম। তাহলে শুরু করা যাক স্ট্রাকচার প্রোগ্রামিং দিয়ে। ওকে, তাহলে ফার্স্টে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে আসি। স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে আমি একটি সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাটা একটু লক্ষ্য করি সবাই। একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখাকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলা হয়। একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলোকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখাকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলা হয়। আসলে এখানে মূলত যেটা বলা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামের যে স্টেটমেন্ট বা যে নির্দেশগুলো থাকে সেগুলোকে যদি আমরা একদম ধাপে ধাপে লিখি, ভিন্ন ভিন্ন শ্রেণী বলতে এখানে যেটা মেইনলি বলেছি একদম ধাপে ধাপে যদি আমরা লিখি, তখন সেটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলা হয়। আমি তো আমাদের শুরুতেই বলেছিলাম যে স্ট্রাকচার প্রোগ্রামিংটা হলো একদম বেস লেভেলের প্রোগ্রাম। অর্থাৎ কোনো একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন তার বেসমেন্টটা খুব পাওয়ারফুল হতে হয়, ঠিক তেমন স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের এই মডেলের উপর বেস করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে তৈরি করা হয়, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে খুব বেস লেভেলের প্রোগ্রাম, এবং এগুলো বেসিক তৈরি করার জন্য বা কোনো একটা প্রোগ্রামকে তার বেসমেন্ট দেওয়ার জন্য বেস্ট প্রোগ্রাম। ঠিক আছে, তার স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে আমরা যে জিনিসটা দেখব, এখানেও এই একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখাকে আমরা কি বলছি, স্ট্রাকচারড প্রোগ্রামিং বলা হয়। এর কিছু উদাহরণ আমি দিয়েছি, একটা হলো বেসিক, একটা হলো সি, ফরট্রান, এক্সেট্রা। তাহলে আমরা মূলত এই চ্যাপ্টারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আলোচনা করব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং দেখতে পাচ্ছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কোন ধরনের মডেলের উপর বেস করে তৈরি করা হবে, স্ট্রাকচার প্রোগ্রামিং এই মডেলের উপর বেস করে তৈরি করা হবে। ঠিক আছে, এখন আসি স্ট্রাকচার প্রোগ্রামিং এই মডেলের কিছু কার্যপদ্ধতি বা নির্বাহের ধারা নিয়ে। এটা অনেক সময় অনুধাবনমূলক কোয়েশ্চেনে আসে, তো আমি এখানে যতটুকু সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি। তারপরও তোমরা বই থেকে একটু অবশ্যই দেখবে। এখন একটু দেখো, কার্যপদ্ধতি বা নির্বাহের ধারা বলতে এটা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একটি স্ট্রাকচার প্রোগ্রামিং আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, বা স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে কাজ করার ওয়েটা কি, বা স্ট্রাকচার প্রোগ্রামিংটা এই মডেলটা আসলে কোন ওয়েতে আসলে আগায়। তো একটু খেয়াল করো, স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে যদি কোনো একটা মূল প্রোগ্রাম থাকে, স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে মনে করো এটা হচ্ছে একটা মূল প্রোগ্রাম, এটা হলো একটা মূল প্রোগ্রাম। তো এই মূল প্রোগ্রামে যদি আমার মনে করো এখানে একটা মডিউল আছে, আবার এটা একটা আলাদা মডিউল এটা হচ্ছে আলাদা একটা মডিউল। আমি একটু মডিউলগুলো একটু বিষয়টা একটু ক্লিয়ার করি। মডিউল মানে হচ্ছে এক এক ধরনের কাজ। ঠিক আছে, অর্থাৎ মনে করো যখন আমি একটা বিশাল একটা গেম বানাবো বা যখন কোনো একটা বড় একটা প্রজেক্ট হাতে নিব, তখন সেই গেমটা হোক কিংবা সেই প্রজেক্টটা হোক, সেটা কি আসলে এক ফাংশনের মধ্যে বা এক জায়গাতেই সব কিছু কন্ট্রোল করা সম্ভব হবে না। তখন তার এক একটা সেক্টরে এক একটা কাজ হয়, এবং সেই সেক্টরগুলোকে আলাদা আলাদা মডিউল বলা হয় তখন। ঠিক আছে, যেমন এই মডিউল স্তর 1 এটা হচ্ছে এক ধরনের কাজ করবে, এই মডিউল স্তর 2 এটা এক ধরনের কাজ করবে, এবং সকল মডিউলকে, আরও মডিউল থাকতে পারে, মডিউল স্তর 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, তবে যতগুলো মডিউলই থাকুক না কেন সকল মডিউলকে কন্ট্রোল করবে কে, মূল প্রোগ্রাম। সকল মডিউলকে কল করবে মানে নিয়ন্ত্রণ করবে কে, মূল প্রোগ্রাম। এবং এই যে মডিউল কল করার যে বিষয়টা, অর্থাৎ আমি কখন এই মডিউল স্তর 1কে কল করব নাকি মডিউল স্তর 2কে কল করব, এই যে কল করার বিষয়টা কাজ করবে, সেটাও মেনলি কাজটা হবে কোথা থেকে, মূল প্রোগ্রাম থেকে। ঠিক আছে, এখন মনে করো আপাতত আমাদের এখানে টোটাল 2টা মডিউল আছে আর একটা মূল প্রোগ্রাম আছে। এখন এই মূল প্রোগ্রাম থেকে আমি যদি মডিউল স্তর 1কে কল করি, তাহলে মডিউল এখানে যদি আমি ফাংশন, আসলে মডিউল কল যেটা মেইনলি বোঝায় সেটা হচ্ছে অনেকটা
ফাংশন কল করা। আমরা যখন সি প্রোগ্রাম করব দেখব সি প্রোগ্রামে এক ধরনের ফাংশন ব্যবহার করা হয়, মেইন ফাংশন। ঠিক আছে, সি প্রোগ্রামে একটা প্রধান ফাংশন ব্যবহার করা হয়, মেইন ফাংশন। আর যখন সি দিয়ে বড় কোনো প্রজেক্ট বা বড় কোনো গেম বা বড় কোনো ডেভেলপমেন্ট করা হয়, তখন এই মেইন ফাংশন আমাদের এইচএসসিতে লেভেলে আমরা দেখব যে নর্মালি একটা মেন ফাংশন ব্যবহার করে আমাদের কাজ হয়ে যাবে। বাট যখনই একটু হায়ার লেভেলে যাব তখনই আমাদের এই মেন ফাংশন ব্যবহার করা হবে অনেকগুলো, এবং যখনই মেন ফাংশন অনেকগুলো ব্যবহার করা হবে তখন প্রত্যেকটি মেন ফাংশনে আলাদা আলাদা বৈশিষ্ট্য বা আলাদা আলাদা কাজ থাকবে, এবং সেই মেন ফাংশনগুলোকে কল করাকেই বলা হয় হচ্ছে মডিউল কল করা। ঠিক আছে, সেই মেন ফাংশনগুলোকে কল করাকে কি বলা হয়? মডিউল কল করা। তাহলে মনে করো আমি এখান থেকে মডিউল 1কে কল করলাম, তাহলে এখান থেকে যদি আমি মডিউল 1কে কল করি তাহলে এখান থেকে এখানে কল যাবে। এবার মডিউল 1টা অ্যাক্টিভ, তখন কিন্তু আর এখানে কোনো কাজ হবে না। যে কাজটা হবে তখন এই মডিউল 1-এর ভিতরে যদি কোনো কাজ থাকে সেই কাজটা হবে। কাজটা শেষ করে আবার সে মূল প্রোগ্রামে ফেরত আসবে। কাজটা শেষ করে আবার সে কোথায় ফেরত আসবে? মূল প্রোগ্রামে ফেরত আসবে। এখন স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি প্রথমে বলেছিলাম, এটা ধাপে ধাপে কাজ করে। অর্থাৎ এখন যদি মূল প্রোগ্রাম থেকে আমার মডিউল 2তে যাওয়ার দরকার হয় তাহলে সে মডিউল 1কে কল করবে, দেন মডিউল 1-এর কোনো কাজ না থাকলে সে মডিউল 2কে কল করবে। তখন মডিউল 2-এর ফাংশনটি কাজ করবে, এবং মডিউল 2-এর ফাংশনটি কাজ শেষ হলে সে কিন্তু একবারে মূল প্রোগ্রামে ফেরত আসতে পারবে না, সে মডিউল 1 হয়ে দেন মূল প্রোগ্রামে ফেরত আসবে। এভাবে ধাপে ধাপে আসলে কাজটা হয়। তো এটাকেই বলা হচ্ছে যে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে কার্যনির্বাহের ধারা। খেয়াল করো, আমি এখানে একটু লিখে দিয়েছি এটা কিভাবে কাজ করে। স্ট্রাকচার প্রোগ্রামিং সংগঠনের একটি মূল অংশ থাকে, এটা হচ্ছে মূল প্রোগ্রাম বা মূল অংশ থাকে যা বিভিন্ন মডিউলকে কল করে, একটা, দুইটা, তিনটা, চারটা বিভিন্ন মডিউলকে কল করে। এক মডিউল আবার অন্য মডিউলকে কল করতে পারে। অর্থাৎ একটা মডিউল, মনে করে এই মডিউলে আসলো, এখন এই মডিউলকে আবার এই মডিউলকে কল করতে পারবে। আবার মডিউল স্তর 2 থেকে আবার যখন কাজ শেষ সে আবার কাকে কল করতে পারবে? মডিউল স্তর 1কে কল করতে পারবে। তাহলে এক মডিউল আবার অন্য মডিউলকে কল করতে পারে। কোনো মডিউল ব্যবহার না করলে নিজের নির্দেশসমূহ রান করে আবার মূল প্রোগ্রামে ফিরে আসে। অর্থাৎ কোনো মডিউল যদি ব্যবহার না করা হয়, যেমন মনে করো আমার মডিউল স্তর 1-এর কাজ বা মডিউল স্তর 2-এর কাজ, কিন্তু 1 এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে না, তাহলে 2-এর কাজ শেষ হলে সে মূল প্রোগ্রামে ফেরত আসবে, তখন কিন্তু এর আর দরকার হচ্ছে না। ঠিক তেমন, তাহলে কোনো মডিউল ব্যবহার না করলে কাজের নির্দেশসমূহ রান করে আবার মূল প্রোগ্রামে ফেরত আসবে। বা মডিউল স্তর 1-এর কাজ, তাহলে তারা 2-এর কাছে যাওয়ারই দরকার হচ্ছে না, এখানে কাজ শেষ করে সে মূল প্রোগ্রামে ফেরত চলে আসবে। তাহলে স্ট্রাকচার প্রোগ্রামিংটা আমরা ক্লিয়ার কিনা? স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখাকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলা হয়। আর এই ছিল স্ট্রাকচার প্রোগ্রামিং নির্বাহের ধারা। এখন আমরা দেখব, প্রথম আমরা যেটা দেখেছিলাম যে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে কয়েকটা কাঠামো থাকে। একটা হলো সিকোয়েন্সিয়াল বা পর্যায়ক্রমিক কাঠামো, একটা চক্রাবর্ত বা লুপ কাঠামো, আর একটা হচ্ছে ডিসিশনাল বা সিদ্ধান্তমূলক কাঠামো। 3টা কাঠামো আমরা একটু দেখবো এখন। তো আসো খেয়াল করি ডিফারেন্ট স্ট্রাকচারস অফ স্ট্রাকচার প্রোগ্রামিং, অর্থাৎ স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে যে সকল গঠন বা কাঠামোগুলো হয় সেগুলো নিয়ে আমরা এটা আলোচনা করি। শুরুতে আসি, এই কাঠামো 3টা খুবই সহজ, তো আমাদের চিন্তা করার কোনো কিছু নেই। 3টা কাঠামো খুবই 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 সহজ। ঠিক আছে, আচ্ছা প্রথমে আসি পর্যায়ক্রমিক গঠন বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার। পর্যায়ক্রমিক গঠন বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পর্যায়ক্রমিক গঠন। এই নামটা দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে এখানে যা কিছু হবে ক্রম মেনটেন করে হবে, অর্থাৎ একটার পর একের পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এরকম পর্যায়ক্রমিকভাবে হবে। ঠিক আছে, তাহলে যে কাঠামোতে প্রোগ্রামের একটির পর একটি নির্দেশ ধারাবাহিকভাবে নির্বাহ হয় তাকে পর্যায়ক্রমিক কাঠামো বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বলা হয়। তাহলে যে কাঠামোতে প্রোগ্রামের একটির পর একটি নির্দেশ ধারাবাহিকভাবে নির্বাহ হয় তাকে পর্যায়ক্রমিক কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলা হয়। দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন
নির্দেশ 1 মনে করো এই ধাপটা প্রথমে কাজ করবে। এখন ঠিক নির্দেশ 1 শেষ হওয়ার পরে নির্দেশ 1 থেকে আমরা কোথায় আসতে পারবো? নির্দেশ 2। নির্দেশ 2 থেকে কোথায় আসতে পারবো? নির্দেশ 3। নির্দেশ 3 থেকে নির্দেশ 4। তাহলে কি পর্যায়ক্রমিকভাবে এটার পর এইটা, এটার পর এইটা, এটার পর এইটা। তাহলে ঠিক পর্যায়ক্রমিকভাবে যদি কোনো কাঠামো তৈরি করা হয় তখন সেটাকে পর্যায়ক্রমিক কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলা হয়। তাহলে দেখো এটা আমরা বুঝতে পারছি কিনা। যে কাঠামোতে প্রোগ্রামের একটির পর একটি নির্দেশ ধারাবাহিকভাবে নির্বাহ হয় তাকে পর্যায়ক্রমিক কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলা হয়। ওকে, দেন আমরা আসি সিদ্ধান্তমূলক কাঠামো আর চক্রাবর্ত কাঠামো। ঠিক আছে, তাহলে ফার্স্টে আসি সিদ্ধান্তমূলক কাঠামো। সিদ্ধান্তমূলক কাঠামো বা ডিসিশনাল স্ট্রাকচার, সিদ্ধান্তমূলক কাঠামো বা গঠন, বা এটাকে বলা হয় ইংরেজিতে বললে ডিসিশনাল স্ট্রাকচার। খেয়াল করে দেখো, সিদ্ধান্তই নামের সাথে আমি বুঝতে পারছি যে এখানে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। এবং একটা জিনিস বলে রাখি, আইসিটিতে আসলে যখনই কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা মূলত দুইটা, মানে একটা কন্ডিশনের উপর বেস করে যখন সিদ্ধান্ত নিতে হয় সেটা আসলে হয় হ্যাঁ অথবা না, অর্থাৎ 0 অথবা 1, এরকমই সিদ্ধান্তগুলো হয়। ঠিক আছে, তাহলে সিদ্ধান্তমূলক গঠনে আমরা দেখি ফার্স্টে যেটা আছে সংজ্ঞাটা দিয়েছি, যে কাঠামো নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাকে সিদ্ধান্তমূলক কাঠামো বা ডিসিশনাল স্ট্রাকচার বলা হয়। যে কাঠামো নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাকে সিদ্ধান্তমূলক কাঠামো বা ডিসিশনাল স্ট্রাকচার বলা হয়। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার শর্তের উপর ডিপেন্ড করে তৈরি করা হবে তখন তাকে সিদ্ধান্তমূলক কাঠামো আমরা বলবো। যেমন এখানে খেয়াল করো, ছবিটা একটু লক্ষ্য করো, আমি পাশে ছবিটা দিয়ে দিয়েছি যে নির্দেশ 1 থেকে নির্দেশ 2-তে আসলো। এখন নির্দেশ 2-তে আসার পরে একটি শর্ত চেক করছে, একটা সিদ্ধান্ত চেক করছে। যদি শর্তটি সত্য হয় তাহলে সে নির্দেশ 3-এ আসবে, অর্থাৎ নির্দেশ 3 তখন কাজ করবে। আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে নির্দেশ 4 কাজ করবে। দুইটা কিন্তু একই সাথে কাজ করবে না, শর্তের উপর ডিপেন্ড করে কাজ করবে। অর্থাৎ শর্ত যদি সত্য হয় তাহলে নির্দেশ 3-এ আসবে, শর্ত যদি মিথ্যা হয় তাহলে নির্দেশ 4-এ যাবে। তাহলে এই ধরনের কাঠামোকে আমরা তখন কি বলছি? ডিসিশনাল স্ট্রাকচার বা সিদ্ধান্তমূলক কাঠামো বা সিদ্ধান্তমূলক গঠন। আশা করি বুঝতে পেরেছি। দেন আমরা আসি চক্রাবর্ত কাঠামো বা লুপ স্ট্রাকচার। তাই চক্রাবর্ত কাঠামো বা লুপ স্ট্রাকচার বলতে কি? এক বা একাধিক নির্দেশ বা স্টেটমেন্ট একাধিকবার নির্বাহ করার প্রয়োজনে যে কাঠামো ব্যবহৃত হয় তাকে চক্রাবর্ত কাঠামো বা লুপ স্ট্রাকচার বলা হয়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এক বা একাধিক নির্দেশ বা স্টেটমেন্ট এক বা একাধিক নির্দেশ বা স্টেটমেন্ট একাধিকবার নির্বাহ করার প্রয়োজনে যে কাঠামো ব্যবহৃত হয় তাকে চক্রাবর্ত কাঠামো বা লুপ স্ট্রাকচার বলা হয়। অর্থাৎ লুপ স্ট্রাকচারের মেন বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে কোনো একটা কাঠামো একবার ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরে একটা সময় যে আমাদের প্রয়োজন বোধে সেই কাঠামোতে আবারও ফেরত আসতে হচ্ছে বা সেই কাঠামোর কাজ আবারও করার প্রয়োজন বোধ হচ্ছে, তখন সেই ধরনের কাঠামোকে আমরা কি বলবো? চক্রাবর্ত কাঠামো বা লুপ কাঠামো। তাহলে খেয়াল করি যে ফার্স্টে যেমন ছবিটা দেখলে আমরা ক্লিয়ার হবে যে প্রথমে নির্দেশ 1 কাজ করবে, নির্দেশ 1 থেকে নির্দেশ 2 কাজ করবে, নির্দেশ 2 থেকে নির্দেশ 3 কাজ করবে। নির্দেশ 3-এর পরে আমরা শর্ত চেক করব, যদি শর্তটি সত্য হয় তাহলে নির্দেশ 4-এ আসবে। কিন্তু যদি শর্তটি সত্য না হয়ে মিথ্যা হয় তাহলে সে আবার নির্দেশ 2-তে ফেরত যাবে। এবং এই যে নির্দেশ 2-তে ফেরত গেল তারপরে কিন্তু তাকে আবার সেই তোমার সিকোয়েন্সিয়ালি নির্দেশ 3-এ আসতে হচ্ছে, নির্দেশ 3-এ আসার পরে আবার শর্ত চেক করতে হচ্ছে, আবার এখান থেকে না হলে এখানে যাবে। অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে দেখো একটা লুপ তৈরি হয়ে গেল, অর্থাৎ চক্রাকার লুপ তৈরি হলো এইটুকু জায়গার মধ্যে। ঠিক আছে, আর একটা জিনিস বলি, লুপ স্ট্রাকচারটা কিন্তু আসলে মূলত সকল স্ট্রাকচারের সমন্বয়। খেয়াল করে দেখো, এতটুকু ছিল কিন্তু আমার কি পর্যায়ক্রমিক কাঠামোর মতো, এখানে এসে হলো সিদ্ধান্তমূলক কাঠামোর মতো। আর যখনই এখান থেকে আবার আগের কোনো কাঠামোতে ব্যাক গেল তখনই সেটাকে আমরা কি বলছি? চক্রাবর্ত কাঠামো বা লুপ কাঠামো, যখনই লুপের মতো এটা ঘুরবে। তাহলে আশা করি আমরা 3টা কাঠামো বুঝতে পেরেছি। তাহলে ধাপে ধাপে কাজ করলে সিদ্ধান্ত সিকোয়েন্সিয়াল বা পর্যায়ক্রমিক, যদি কোনো ডিসিশনের উপর বেস করে হয়, শর্তের উপর বেস করে হয়, তখন সেটা সিদ্ধান্তমূলক। আর যদি সেটা লুপের মতো ঘুরতে থাকে তখন সেটা হচ্ছে চক্রাবর্ত বা লুপ কাঠামো। ওকে, দেন আমরা আসি ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল প্রোগ্রামিং হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের কাঠামো ও ভাষাকে
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরিবেশে রূপান্তরিত করে তৈরি করা প্রোগ্রামকে ভিজুয়াল প্রোগ্রামিং বলা হয়। আচ্ছা, ভিজুয়াল প্রোগ্রামে যাওয়ার আগে আমরা বলি, আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সে সকল কিছুই ছিল কিন্তু শুধুমাত্র স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের। প্রোগ্রাম ডিজাইন মডেলকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে প্রথমটা ছিল স্ট্রাকচার প্রোগ্রামিং, তারপরে ছিল ভিজুয়াল প্রোগ্রামিং, তারপরে ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে ছিল ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। এর মধ্যে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের আমরা সংজ্ঞা দেখলাম, সেটি কিভাবে কাজ করে সেটা দেখলাম, তার যে কাঠামোগুলো ছিল সেটা দেখলাম। এরপরে এখন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। ভিজুয়াল প্রোগ্রামিংয়ের যে জিনিসটা আমাদের দেখতে হবে, আমি আগেই বলেছিলাম যে ভিজুয়াল প্রোগ্রামিং মূলত একটা পরিবেশে কাজ করে এবং সেই পরিবেশটা হচ্ছে তৈরি করে দেয় এই যে ইন্টারফেস GUI, গুই ইন্টারফেস। এই গুই ইন্টারফেসটি মূলত সেই পরিবেশটা তৈরি করে দেয় এবং সেই পরিবেশটার নাম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ পরিবেশ। ভিজুয়াল প্রোগ্রামিংটা মূলত যে পরিবেশে কাজ করে সেই পরিবেশটা মূলত তৈরি করে দেয় কে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ পরিবেশে মূলত গুই ইন্টারফেস কাজ করে। আসলে গুই ইন্টারফেসের জন্যই আমরা স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের কাঠামো ও ভাষাকে গুই ইন্টারফেস, গুই পরিবেশে রূপান্তরিত করে তৈরি করা প্রোগ্রামকে ভিজুয়াল প্রোগ্রামিং বলা হয়, যেমন ভিজুয়াল বেসিক, ভিজুয়াল C++, এক্সেট্রা। এই সবগুলোই হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। তবে ভিজুয়াল প্রোগ্রামিংয়ের একটা মজা হচ্ছে যে ভিজুয়াল প্রোগ্রামিংটা যেহেতু দেখা যায়, এই কারণে ভিজুয়াল প্রোগ্রামিং পদ্ধতিতে আইকন বা অবজেক্টসমূহ দৃশ্যমান থাকে বলে দ্রুত কম কমান্ড ব্যবহার করে সহজে কাঙ্ক্ষিত রূপে বা কাঙ্ক্ষিত স্থানে স্থাপন করা যায়। অর্থাৎ আমরা একটু সহজে বলি, যখন মনে করো মার্সিডিজ বেঞ্জ বা BMW বা ল্যাম্বরগিনি এসব দামি দামি কোম্পানি যখন তাদের গাড়ির ডিজাইন করে, তোমাদের কি মনে হয় গাড়ির ডিজাইন মানে খুব সহজে একবারেই হয়ে যায়? খুব সহজে হয়তো একবারে হয় না, বাট গাড়ির ডিজাইন, একটা গাড়ি তৈরি করার আগে সেটার যে গ্রাফিক্যালি ডিজাইন করা হয়, সেই ডিজাইনটা করার জন্য একটা পরিবেশে যেতে হয়, সেটার জন্য একটা পার্টিকুলার সফটওয়্যার আছে, সেটার জন্য একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন আছে, সেটার জন্য পার্টিকুলার একটা ডিভাইস আছে। তাহলে এই যে টোটাল জিনিসগুলো, তার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করার জন্য যে প্রোগ্রামিং মডেলটা ব্যবহার করা হয় সেই মডেলটাই হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং মডেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা মূলত এই দুটো মডেল নিয়ে আলোচনা করলাম। নেক্সট লেকচার ভিডিওতে আমরা পরবর্তী দুটো মডেল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই মডেলগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে, আবার একটু বইয়ের সাথেও মিলিয়ে দেখবে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে, আর প্রবলেম থাকলে অবশ্যই তো জানাবে। ঠিক আছে, ওকে ছাত্ররা, তাহলে এতক্ষণ আমরা চ্যাপ্টার 5-এর উপর লেকচার ভিডিওটি উপভোগ করলাম, যেটির নাম ছিল প্রোগ্রাম ডিজাইন মডেল। এখানে মূলত আমরা প্রোগ্রাম ডিজাইন মডেলের পার্ট 1 দেখিয়েছি, পার্ট 2 এখনও বাকি আছে। অর্থাৎ এখানে দুটো মডেল দেখানো হয়েছে, স্ট্রাকচার প্রোগ্রামিং আর ভিজুয়াল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং নিয়ে নেক্সট দিন আমি উপস্থিত হব, তোমাদের পল্লব স্যার। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লেকচারগুলো দেখার পরে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর একটা বিষয় বলে রাখি, তোমাদের CW/SW এর ফুল মার্কসটাই কিন্তু তোমাদের এই নোটসের উপর থাকবে। সো অবশ্যই সবাই খাতায় নোটস করে আমাকে মেসেঞ্জারে কমেন্ট সেকশনে দেখাও। মাত্র কয়েকজন মাত্র দেখিয়েছে, ঠিক আছে? তো আশা করি সকলে দেখাবে। ধন্যবাদ, বিদায়, তোমাদের পল্লব স্যার। ভালো থেকো সবাই।